চৌঠা মের পর মুহূর্তে ঘুরে গেছিল খেলা। টলিগঞ্জের অবিসংবাদিত জুটি বিশ্বাস ব্রাদার্সের দাপট মুহূর্তে হাওয়া। তারপর গত এক মাস বহু জল গড়িয়েছে। শেষ পর্যন্ত গতকাল রাতে ছোট বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ ছিল। তার কতটা বাস্তব, কতটা ভিত্তিহীন সে তো সময় বলবে। কিন্তু তার বিরুদ্ধেই কেন এত অভিযোগ? অভিযোগের পর অভিযোগ, এমনকি এক এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। এবার দেখার আগামী দিনে স্বরূপ বিশ্বাসের এই গ্রেপ্তার হওয়ার পর মুহূর্তে যে প্যান্ডোরার বাক্স খুলে গেছে গোটা টলিউড জুড়ে, আরও অভিযোগ আসছে, তার কতটা বাস্তবতা রয়েছে বা আগামী দিনে কি ঘটতে পারে। আমার সঙ্গে রয়েছে দ্য ওয়ালের সাংবাদিক যে শুভঙ্কর চক্রবর্তী, বিনোদন বিট করে, ফলে ও এই সমস্ত কিছুর সঙ্গে অনেক খবরাখবর থাকে তার পেশাগত কারণের জন্যই। শুভঙ্কর, তুমি পেশাগত কারণের জন্য স্বরূপ বিশ্বাস বলে শুধু নয়, তুমি সবারই কাজের সূত্রে তুমি তাদের সান্নিধ্যে এসেছো, কথা বলেছো, কাজ করেছো। এই যে তুমি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এত অভিযোগ, গতকাল আমরা দেখলাম পুলিশের তরফেও যে অভিযোগগুলো করা হয়েছে মারাত্মক, আমি সেটা পরে আসছি। তুমি সাংবাদিক হিসেবে তাকে যে দেখেছো, ওর স্টাইল অফ ফাংশনিংটা কী ছিল যেখানে প্রবলেম হতো এত? সময়টা খুব ভালো বললে, এত অভিযোগ। আমি একটা সূত্র, প্রথম অভিযোগ নিয়ে যেটা আমি বলি সেটা হচ্ছে যে এই যে ফেডারেশন, 26টা গিল্ড নিয়ে যে ফেডারেশন, গিল্ড একটু বুঝিয়ে দিই, গিল্ড হচ্ছে বিভিন্ন একটা বডি, একটা কমিটি, মানে ডিরেক্টরসদের একটা গিল্ড হয়, যারা আর্ট সেটিংয়ের কাজ করে তাদের একটা গিল্ড হয়, মেকআপের একটা গিল্ড হয়, এরকম বিভিন্ন 26টা গিল্ড রয়েছে যারা ফাংশন করে মূলত সিনেমায়। এবার গিল্ডের মাথা যেটা বলা হয় ফেডারেশন, FWIC, 26টা গিল্ড নিয়ে একটা ফেডারেশন হয়। ফেডারেশনের মাথা যদি বলা হয় স্বরূপ বিশ্বাস। আমি যদি প্রথম অভিযোগ যেটা নিয়ে বলা যেতে পারে অপর্ণা সেন প্রথম এই অভিযোগটি তোলেন, আচ্ছা, সেটা হচ্ছে যে উনি কি করে ফেডারেশনের মাথায় বসলেন। কারণ ফেডারেশনের মাথায় বসতে গেলে বা ফেডারেশনের সংক্রান্ত কোনো কাজে তুমি যদি নিযুক্ত হও, সেক্ষেত্রে তোমার যেটা লাগে সেটা হচ্ছে তোমাকে সিনেমার সঙ্গে থাকতে হবে, তোমাকে অ্যাসিস্ট্যান্ট অবজারভার হিসেবে কাজ করতে হবে, শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রথমেই যেই মারাত্মক অভিযোগ, তিনি মাথায় বসলেন কি করে। দেখো এখন পুরো বিষয়টা ক্লিয়ার যে কোথাও গিয়ে দাদা অরূপ বিশ্বাসের একটা, কোথাও গিয়ে তার একটা ওই হাতের ছোঁয়া বা ওই যেটা বলি অরূপ বিশ্বাস টালিগঞ্জের বিধায়ক দীর্ঘদিনে, একদমই তাই, ওখান থেকে ওটা ছিল। এবার তিনি বসেছেন, আর যেই বড় এটা তো বসার পরে উনি যেটা করলেন সেটা এই যে আমরা বলি রাজনীতি ঢুকিয়ে দেওয়া, টলিউডে না সেরকম রাজনীতি ছিল না। এবার টলিউডে যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া এবং এই টালিগঞ্জ যেটা টলি পাড়াটা, এই যে ভোট ব্যাংক, এবং শুধু তুমি তো বলছো যে সিনেমা এই কেন্দ্রিক, আমি তোমাকে একটু বেশি বাড়িয়ে বলছি, এই যে টলিগঞ্জের সামনের রাস্তাটা, যে অটো ইউনিয়নটা, সেটা চালাতো একেবারে স্বরূপ বিশ্বাস। আচ্ছা, ঠিক। এবার তাদেরকে গিল্ডের কার্ড দেওয়া, তাদেরকে ডিরেক্টরস গিল্ডের কার্ড দেওয়া, ম্যানেজার্স গিল্ডের কার্ড, মানে অনেকজন তাদের কাছে, প্রত্যেকজনের কাছে ফেডারেশন গিল্ডের কার্ড রয়েছে, এরকম প্রমাণিত। তারা কি টলিউডে কাজের সঙ্গে যুক্ত ছিলেন না? ইলেকশনের পার্টে ছিলেন, বাছাই করা তাদের ভোটের জন্য হচ্ছে তাদের গিল্ডের। এবং আমি তোমাকে বলছি যে বিধানসভা মারাত্মক ব্যাপার এটা একেবারে আমরা উড়িয়ে দেওয়ার বিষয় না। এবং আরেকটা বিষয় বলি যে টলিউডে আরেকটা জিনিস ছিল না সম্রাটদা, সেটা হচ্ছে ব্যান্ড কালচার। কাউকে ব্যান করে দিলাম, কাজ করতে দেব না। এবার ব্যান কালচার গত 1-2 বছর ধরে ভয়ঙ্কর ভাবে, একদম তার জন্য তার প্রমাণ রয়েছে। ঋদ্ধি সেন রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, ইন্দ্রনীল রায়চৌধুরী রয়েছেন, একজন পরিচালক, পরমব্রত ছিলেন কিছুটা পার্টে। তারপরে তো আরো অনেক কিছু ঢুকে গেছে বিষয়টা। কিন্তু তার মধ্যে বিষয় বলছি যে ব্যান্ড কালচার, মানে একটা ভাবো যে তুমি যেই কাজটা সব থেকে পারদর্শী, তুমি যেই কাজটা সব থেকে ভালো পারো, সেই কাজে যদি তোমাকে বসিয়ে দেওয়া হয়, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার পেশা, ওটা আমার রুটি রুজি। একদমই তাই, পেশা এবং তোমার রুটি রুজি। এবং একটা কথা বলি, এই যে ব্যান্ড কালচারটা না, আমি স্বরূপ বিশ্বাসকে যেভাবে দেখেছি বা আমরা যারা সাংবাদিকরা তাকে দেখেছি, উনি না ব্যান্ড বলতেন না, উনি যে শব্দটা বললেন সেটা অসহযোগিতা, নন কোঅপারেশন। এবার বুদ্ধিটা কোথায়, সেটা কিভাবে করতে, এবার আমি বলছি যে বুদ্ধিটা কোথায়, সেটা হচ্ছে নন কোঅপারেশন। বলছেন ধরো তুমি একজন অভিনেতা, তোমার সঙ্গে আমার মতের মিল হচ্ছে না, তুমি আমার বিরোধিতা করছো, বিরোধিতার একটা জায়গা থাকে, বিরোধিতা তুমি করতেই পারো। আমাদের দেশে এইটার আমার কাছে এই পাওয়ারটা আছে, রাইট টু রিভোল্ট বা রাইট টু কথাবার্তা বলা, রাইট টু স্পিচ আমার করার জায়গা আছে। যেই তুমি আমার বিরুদ্ধে কোনো কথা বলছো, আমি বলছি আমার
ফেডারেশনের আন্ডারে যে গিল্ডগুলো আছে তাদেরকে বলা হচ্ছে, যে অভিযোগ উঠছে যে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তাদের সঙ্গে কাজ করবে না। এবার তুমি যদি প্রশ্ন করো কোথায় আমাকে ব্যান্ড করা হচ্ছে, আমার কাছে উত্তর নেই, তারা কাজ করতে চাইছে না। মানে আমি যদি প্রোডিউসার বা ডিরেক্টর হই, আমি কোন একটা ফিল্ম করব, তার জন্য আমি টেকনিশিয়ান কলাকুশলী নিলে সব না, কলাকুশলী নিলে ঠিক হলো তোমার অমুক ডেটে তুমি শুটিংটা শুরু করবে, শুটিংটা শুরু হবে, দেখলে তুমি কলাকুশলীরা কেউ আসেনি, আমার তো টাকা লগ্নি হয়ে গেছে, কলাকুশলীরা এলো না। এবার তুমি জিজ্ঞেস করো যে কি করে, আমরা তো তোমাকে ব্যান্ড করিনি, টেকনিশিয়ানরা বলছে যে তোমার সঙ্গে কাজ করবে না। কারণ কিন্তু এই যে তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, তুমি ফেডারেশনের বিপরীতে কথা বলেছো, কিন্তু কোন টেকনিশিয়ান এই যে পরের দিকে যখন এই এতবার রুদ্রনীল ঘোষ তারা তো যাচ্ছেন, যেটা তুমিও জানো যে খুব ভালো মতো 4 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, 4 জন, সরি ভুল বললাম, আমি 4 জন বিধায়ক। আসার আগে একটা জাস্ট বলি যে তুমি যে বললে যখন এই যে তারা কাজ করছে না, তাতে তো এই টেকনিশিয়ানদেরও তো একটা দিনের ওরা যে তাদের যে মজুরি বা টাকা, সেটাও তো তারা তখন কোনো কারণে পাচ্ছে না, তাহলে সেটা তারাই বা তারাও তো লস করছে। কিন্তু এই ভয়টা, এই ভয় কায়েম, মানে আমি যদি গিল্ডে না থাকি, আমি যদি কাজ না পাই পরবর্তীকালে, আমাকে যদি এক কোণা করে রেখে দেওয়া হয়, এরকম তো প্রচুর টেকনিশিয়ানরা এখন তারা মুখ খুলছেন, তারা কথা বলছেন। আমি এই ভিডিওটা চলাকালীন আমি এটা চিঠি এই ভিডিওতেই দেখতে পাবেন, আমি এই সিমরান পাল আমি দেখাবো, এই যে 3 পাতার চিঠি স্বরূপ বিশ্বাসের এগেনস্টে, স্বরূপ বিশ্বাসকে জানিয়ে চিঠি করা হয়েছে ফেডারেশনকে, যে সে গিল্ডের যে মাথা, ধরো গিল্ডের মাথা এই একজন ভদ্রলোক বসে আছেন, তিনি সবাইকে কাজ দিচ্ছেন, আমি মেকআপ আর্টিস্ট, এই সিমরান পাল মেকআপ আর্টিস্ট একজন, তিনি কাজ পাচ্ছেন না, বাকি সবাই কাজ পাচ্ছেন, তিনি চিঠি লিখেছেন। এমন অবস্থা হয়েছে, আমরা দেখছিলাম ভিডিওর মধ্যে, আমরা দেখছিলাম যখন রুদ্রনীল ঘোষকে সবার সমস্যার কথা জানানো হচ্ছে, তিনি বলছেন মৃত্যু হুমকি অবধি দিয়েছে যে তাকে মেরে ফেলবো। আচ্ছা, এই যে যাদের সঙ্গে এই যে তার মতের মিল হতো না, এটা কি রাজনৈতিক মতের মিল না হওয়ার কারণ, নাকি কোনো ব্যক্তিগত বা অন্য কোনো দেনা পাওনা কিছু থাকে? না, এটার অনেক কটা কারণ আছে, একটু বিশদে বলতে হবে। বিষয়টা হচ্ছে যে ধরো আমি প্রডিউসার বা আমি ডিরেক্টর, আমি ঠিক করব যে আমার ইউনিটে একটা সিনেমা করতে গেলে কত টাকা, কতটা লোক লাগতে পারে। আমি যদি একটা ছোট ফিল্ম করি, আমার ধরো ক্রিউ লাগতে পারে 40-50 জন, বা আমি আরো 100 জন বা 50 জন, এরকম কিছু একটা ইউনিটের মেম্বার লাগবে যাতে কাজ করার জন্য। স্বরূপ বিশ্বাস যেটা করতেন, প্রত্যেকটা গিল্ড থেকে এত সংখ্যক লোক নিতেই হবে, একটা ক্যাটওয়াক বলে একটা বিষয় হয়, একটা ক্যামেরার বিষয়, সেটা নিতেই হবে, বাইরে শুটিং করলে সেটা নিতে হবে। এবার এইটা প্রোডিউসারের একটা বোধহয় কোথাও শুভঙ্কর আমি জানতে পেরেছিলাম যে অনেক লেখালেখি হয়েছিল, তোমরা যারা বিনোদন বিট করো তোমাদের মাধ্যমে, যে এই বিদেশে যখন শুটিং এর সময় এখান থেকে নিয়ে যেতে হবে বা কিছু একটা ওখানে ভাড়া করা যাবে না, এবারে কিছু জটিলতা, এই জটিলতা তো রয়েছে। কিন্তু এই যে একেবারে যে ইউনিফর্ম করে লিখে দেওয়া যে তোমার এতগুলো লোক তোমায় নিতে হবে, তোমার কাজের জন্য এত টাকা লাগবে, ছোট ছবির জন্য এই এত ক্রিউ করতে, এবং খাতে খাতে যেখান থেকে বারবার অভিযোগ উঠছে যে টাকার তছরূপ, যেই কথাটা বলা হচ্ছে, টাকা নেওয়া হয়েছে, টাকা তুলেছেন, তোলাবাজি, এইটা না ছত্রে ছত্রে অভিযোগ। মানে কিরকম ভাবে তোমাকে আমি বোঝাবো, সেটা হচ্ছে যে শুটিং পারমিশনের জন্য একটা টাকা, এই টাকাটা কাদের দিতে হতো? এই টাকাটা ফেডারেশনের কাছে আসতো, ফেডারেশনের কাছে আসতো, অভিযোগ যে ফেডারেশনের কাছ থেকে আসতো, এবং আমি তোমাকে বলছি গোটাটা ক্যাশ ট্রানজাকশন হতো। আচ্ছা, এইটা আমি তোমাকে বলতে পারি যে, আর এছাড়াও আরো বিষয়, টাকা তোলাটা তো পুরোটাই হচ্ছে অবৈধ, একেবারেই তাই। এইগুলো এতদিন সামনে আসেনি, এখন যেই জায়গায় এসছে যে আমাদের বাংলা ছবির যেই প্রতি বছর যেই সংখ্যক ছবি হতো, সেটা কমতে কমতে একেবারে একেবারে নিচের তলায় এসে ঠেকেছে। সেটা বিভিন্ন কারণ আছে, এই ফেডারেশনের একের পর এক নীতি রীতি, এইসবের জন্য অনেকটা কারণ যে বাংলা সিনেমা পিছিয়ে গেছে। এই যে সবাই বলছে পিছিয়ে গেছেন, সেটাই একদমই তাই, হল বন্ধ, একদমই তাই। এবং ফেডারেশনের যে দায়িত্বগুলো ছিল, ফেডারেশনের কাজ কি ছিল? ফেডারেশনের কাজ ছিল সুষ্ঠুভাবে যেন প্রত্যেকটা পরিচালক, যাদের চিন্তা আছে, মনন আছে, চিন্তন শক্তি আছে, তারা যেন কাজ করতে পারে। কিন্তু এইটা কোনোভাবেই হয়নি। আচ্ছা, আমি আরেকটা বিষয় ঢুকি, যে তুমি এই যে ডিস্ট্রিবিউটারদের ডেকে কে কতটা কোথায় হবে, প্রডিউসারদের সঙ্গে ফিল্ম কোনটা কবে মুক্তি পাবে, সেইগুলো বসে ঠিক করা, এগুলোকে আগে ছিল এই কালচার টালিগঞ্জে? দেখো, এইটা একটা কথা বলি, যে এই যে সিনেমার ডেটে ঠিক করা, এইটা একটা দিক, যে ধরো আমি বলছি দেবজিৎ বা প্রসেনজিৎ, আমি নাম করে বলছি, এদের 3 জনের সিনেমা যদি একদিনে আসে, সেটাতে সমস্যা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু আমি কোন দিন আনবো না, সেটা ঠিক করা হতো ওই ইম্পা এবং ফেডারেশন থেকে। ফেডারেশনের স্বরূপ বিশ্বাসের আরেকটা বিষয়, ইম্পা যেই বডির কথা বলছি, সেখানে স্বরূপ বিশ্বাস
ওয়ান অফ দ্য মাথা ছিলেন, যেটা যেটা অনাবশ্যক, তার থাকার কথাও নয় সেখানে, তিনি সেখানে বলা হয় যে তিনি মেশিনারিটা চালাতেন উইথ পিয়া সেনগুপ্ত, এটা অভিযোগে উঠে এসছে। এখন ইম্পার সমস্যাও রয়েছে। এই যে বারবার যে একটা মানুষের ব্যাপারে যে উঠছে, আমি তোমাকে আরেকটা কথা বলি, ব্যক্তিগত জায়গা থেকে বলি, এরকমও হতো, আমি অন ক্যামেরাই বলছি, সাংবাদিকদের ফোন করে বলা হতো এই খবর করতে হবে, এই খবর করতে হবে। আমি আসবো সাংবাদিকদের প্রশ্নে আসবো, আমি আরেকটা বিষয় তুমি ক্লিয়ার করো, সেটা হচ্ছে দেবের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বিরোধটা ঠিক কি ছিল? দুজনে একই রাজনীতি করেন, সেক্ষেত্রে তাদের বিরোধটা তো একদম প্রকাশ্যে চলে এসেছিল। শেষের দিকে দেখতাম দেব প্রেস কনফারেন্স করে নাম না করে হলে অনেক কিছু বলেছেন তোমাদের সঙ্গে যখন কথা বলছিলেন। এই বিরোধটা কেন? দেবের সঙ্গে স্বরূপ বিশ্বাসের যে বিরোধটা, সেটা অনেকটা পেছন থেকে আসতে হবে। সেটা হচ্ছে যে সিনেমা কেন্দ্রিক বিষয়, কোন দিন সিনেমা রিলিজ করব দেব ঠিক করেছেন যে একটা ডেটে আমি সিনেমা রিলিজ করব। স্বরূপ বিশ্বাস বলছেন না, ক্যালেন্ডার করা আছে, যে ধরা যাক বছরের 10 থেকে 15টা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে কিছু স্পেশাল ডেট রয়েছে, যেরকম ধরা যাক সরস্বতী পুজোর দিন, বা ধরা যাক পুজোর সময়। এবার স্বরূপ বিশ্বাসের বক্তব্য ছিল যে তুমি যদি প্রত্যেকটা ওই স্পেশাল ডেটগুলোতে তুমি নিয়ে যাও, সেক্ষেত্রে তোমার যদি স্পেশাল ডেটগুলোতে তুমি যদি সিনেমা রিলিজ করো, তো বাকিরা সেই সুযোগটা পাবে না, একটা নতুন পরিচালক বা নতুন ডিরেক্টর সেই সুযোগটা পাবে না। দেবের বক্তব্য ছিল যে আমি সিনেমাটা কোনোভাবে, আমার সিনেমায় প্রচুর লোক আসে দেখতে, বিনিয়োগ হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমি এতজন টেকনিশিয়ানদের নিয়ে কাজ করি, তাদের একটা অর্থ জায়গার বিষয়ও রয়েছে, তো সেক্ষেত্রে আমি কেন আনতে পারবো না। এইটা নিয়ে মূলত বিরোধটা শুরু হয়, এবং সেটা আরও জলঘোলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আসে, এবং এই বিরোধটা চলতে থাকে। তোমাকে একটা ভেতরের বিষয় বলি, সেটা হচ্ছে দেব কিন্তু এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জ্বালিয়েছিলেন এই বিষয়টা। এবং আমি পরমব্রতর ইন্টারভিউতে তুমি যদি দেখে থাকো, সেখানেও বলা হয়েছিল যে পরমব্রত শিওর অ্যাসুরেন্স ছিলেন যে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার সরকারে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসনে বসেন, সেক্ষেত্রে একটা বিহিত বোধহয় স্বরূপ বিশ্বাসের হতো। আচ্ছা, এই জায়গায় চলে গেছিলো। এবার তুমি বলো আরেকটা বিষয়, শুধু তো টলিউডে নয়, কালকে আমরা যে দেখলাম যে ধারা দেওয়া হয়েছে গ্রেপ্তারের সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ যারা করেছেন, তার মধ্যে এক্সটর্শন রয়েছে, মলেস্টেশন রয়েছে, ভয় দেখানো রয়েছে, আর্মস কেস রয়েছে। দেখো, এগুলো তা বিনোদনের বাইরেও অনেকটা হতে পারে, প্রমোটারদের জোর করে ডেকে এনে তাদের থেকে টাকা তোলা বা ইত্যাদি। এগুলো সম্পর্কে কি তোমাদের কাছে কোনো রকম খবর, মানে এগুলো কতটা কি বিষয়? এই যে তোলাবাজির বিষয়, মারাত্মক সব অভিযোগ, একেবারে তোলাবাজির বিষয়, হুমকি দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, ব্যান করে দেওয়া, কোন শিল্পী মানে কোন টেকনিশিয়ান কোন শিল্পীর সঙ্গে কাজ করবে না এই নিয়ন্ত্রণ, এছাড়া হচ্ছে কোন সিনেমার কোন ডেটে রিলিজ করবে এই নিয়ন্ত্রণ। এবং আমি এটাও বলতে পারি যে প্রডিউসাররা ভয়ে চলতো, প্রডিউসাররা ভয়ে থাকতো, স্বরূপ বিশ্বাসের ভয়ে প্রডিউসাররা থাকতো। এবং এই এইটা স্বরূপ বিশ্বাসের, আমি যেই অভিযোগগুলো পেয়েছি লোকজনের সঙ্গে কথা বলে, সেই অভিযোগগুলো, টাকা তোলার অভিযোগ একেবারেই তাই। এটাও ছিল যে অনেক ক্ষেত্রে ফেডারেশন একেবারে ক্যাশ ট্রান্সফার ফ্রম প্রডিউসার এবং পরিচালক এবং অনেক রকমভাবে সেটা হতো। কিন্তু বাদবাকি নিয়ে আমার এইটা এখনো আমি অবগত নই, যেইগুলো বাদবাকি যেগুলো অভিযোগ এসছে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা বিষয় বলো, সাংবাদিকতার সূত্রে হচ্ছে তোমাদের প্রত্যেকের সঙ্গেই টালিগঞ্জে যোগাযোগ রাখতে হয়, সেখানে অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখাটা খুবই স্বাভাবিক, তোমাদের প্রত্যেকের সঙ্গে তার একটা পার্সোনাল একটা ইন্টারাকশনের জায়গা ছিল, খুব স্বাভাবিক। সেখানে কোথাও কি তোমাদের এরকম মনে হয়েছে সাংবাদিকদের, বা তুমি সাংবাদিক হিসেবে, যে তোমাদের কাজে পর্যন্ত হস্তক্ষেপ করতো? কোথাও কি সেন্সরশিপ, যে এটা করবে না, ওটা চালানো যাবে না, ফোন করে পড়ে বলে দেওয়া এটা হবে না, এটা যাবে না, এই জিনিস স্বরূপ বিশ্বাস করতেন? একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে একটা টেকনিশিয়ানের খুব মানে বিপন্ন অবস্থা হয়ে যায় আর কি, মানে সে একটা বিষয় ভীষণভাবে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের বাবদ তার একটা টাকা, সে বলেন যে স্বরূপ বিশ্বাসের সাথে কথা বলতে চাই, আমি যদি কিছুটা টাকা পাই। কিন্তু যেহেতু সে অন্য দলের, রাজনৈতিক দলের, তার সেই টাকাটা তার মানে তার যোগ্য টাকা, যেটা বলা হয়, সেই টাকাটা সে যেহেতু মানে অন্য একটি দলের, তার সঙ্গে যে কি যাচ্ছে তাই ব্যবহার করা হয়েছে, সেটা আমার চোখের সামনে দেখা, এবং অনেক সাংবাদিকই ছিল সেক্ষেত্রে সেই সময়টা, এইটা আমি দেখেছি। এবং আমি এটা নিয়ে একেবারে বলবো না যে উনি এটা করেছেন, এবং
এই রাজনৈতিক রঙের বেসিসেই করেছেন। মানে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ। হ্যাঁ, একদমই তাই। এবং আমি বলছি তো যে অনেকবার অনেক রকম খবর করানোর চেষ্টা করেছে এবং অনেক খবর করতে দেওয়া হয়নি, এরকমও রয়েছে, এরকমও হয়েছে। মারাত্মক অভিযোগ সংবাদ হ্যাঁ, মাধ্যমের উপরে এটা হয়েছে। এবং হয়তো তারা অনেকে কথা বলতে চান বা কথা বলবেন আগামী দিনে, কিন্তু স্বরূপ বিশ্বাসের যে আমরা বলে থাকি না একটা দবদবা, সেটা টলিপাড়ায় ছিল। এবার হয়তো সেটা কোথাও অনুচ্চারিত হলেও আমার মনে হয় তুমি ভালো বলতে পারবে, দাদা মন্ত্রী এবং হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর একেবারে কিচেন ক্যাবিনেটের লোক ছিলেন, খুব ঘনিষ্ঠ। সেটা কোথাও উনি মুখে উচ্চারিত না হলেও এই যে প্রভাব, এই দাপট, এই প্রতিপত্তি, সেটা তো কাজ করেছে। একদম। আমি তোমাকে আরেকটা কথা বলি, সেটা মানে সেটা আমি বলছি যে কতটা তার পাওয়ার বা ক্ষমতা। পরিচালকদেরকে নিয়ে চিঠি লিখিয়েছেন স্বরূপ বিশ্বাস, এই খবর আমাদের কাছে এসছেন যে তাকে যেন এবারের বিধায়কের টিকিট দেওয়া হয়, সে মুখ্যমন্ত্রীর কাছে, মানে পরিচালকদের দিয়ে অনুরোধ করেছেন। হ্যাঁ, পরিচালক এবং প্রডিউসার এবং পরিচালকরা সেই চিঠি লিখেছেন। এবং মজাদার বিষয় এইটা যে কিছু কিছু পরিচালক আজকাল ফেসবুকে লিখছেন যে ভয় শূন্য, ভয় মুক্ত পরিবেশ সৃষ্টি হলো, ভয় আউট, ভরসাহীন। বলতে মানে আমার মানে যেহেতু আমি দেখেছি, তুমি বলো যেটা তুমি দেখেছো, সেই পরিচালক দর্শকদের সেটা বলার জানার জন্য সেটাই বলছি যে সেই পরিচালকদেরও দেখেছি, সেই পরিচালকদের এই যে এটা আমি বলি না যে সব দোষ নন্দ ঘোষ, এখানে সব দোষ স্বরূপ বিশ্বাসের উপরেও যদি দিয়ে দিই, কিছু তো তোমাদের ঘাড়েও পড়বে বাবা। পরিচালকরা যারা বলছেন এখন ভয় আউট, ভরসাহীন, এবং বলছেন স্বরূপবিহীন একটি ভীষণ ভালো জায়গায় রয়েছে, দারুণ জায়গায় রয়েছে, 24 ঘন্টার মধ্যে তাদের বোধ হয়, হ্যাঁ, তারা ক্ষমা চেয়েছেন, স্বরূপের কথায় বারবার ক্ষমা চেয়েছেন এবং তারপর তারা কাজে ফিরেছেন, অক্সিজেন ফিরে পেলেন। এই পরিচালকরা সম্রাট দা, স্বরূপ বিশ্বাস ওদেরকে ব্যান্ড তুলে দেওয়ার পরে তারা ঠিক করেছেন কোন পরিচালকরা কাজ করবেন না। মানে বলছি, ধরুন এ পরিচালক, তার সঙ্গে শত্রুতা বি এবং সি এর, তাদেরকে বসিয়ে রাখার কাজও করেছেন এই পরিচালক উইথ দ্য হেল্প অফ স্বরূপ বিশ্বাস। এখন তারা ফেসবুকে অনেকজন লিখছেন এবং সেগুলো নিয়ে যারা এই ফেসটাও দেখেছেন তারা উল্টে আবার কমেন্টও করছেন, তারা শেয়ারও করছেন। মানে স্বরূপ বিশ্বাস এখন কাল থেকে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করার পর থেকে এতদিন যারা স্বরূপ বিশ্বাসের থেকেও অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, তারা আমোদিত হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে এমন ভাবে লিখছেন যে একটা সেফ দূরত্ব তৈরি করা, ভয়মুক্ত হয়ে গেল, এতদিন কিছু বলতে পারিনি, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু যে বি আর সি পরিচালকদের সাথে এ পরিচালকরা করেছেন স্বরূপ বিশ্বাসের সাহায্য নিয়ে, তারা কিন্তু ঘুরে এখন বুঝতে পারছেন যে বাবা তুমিও তো সেই সময় আমার ক্ষতি কম করনি। এটাও হচ্ছে। আমরা একটা চেষ্টা করলাম, যেহেতু সাংবাদিকরা এই সমস্ত চরিত্রগুলোকে বা যারা রয়েছেন ফেডারেশনে বা যারা সিনেমা করেন তাদের খুব কাছ থেকে দেখে, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাজার 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 অভিযোগ, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, তার সত্যতা কতটা, একজন সাংবাদিক যে এই বিট করে এবং একদম সামনে থেকে এদেরকে দেখেছে, সেটার কতটা বাস্তবতা রয়েছে, কিছুটা একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করলাম আমাদের আলোচনার মাধ্যমে। তো স্বরূপ বিশ্বাসবিহীন টলিউড আগামী দিনে কি একদম একটা সুস্থ একটা বাতাবরণ তৈরি হবে, সবাই কাজের অধিকার ফিরে পাবেন, যে অভিযোগগুলো থাকতো যে ওখানে হচ্ছে যে ব্যান করা হতো বা কিছু, সেসব উঠে যাবে। মানুষ তো সেটাই চায়, প্রত্যেকে রুটি রুজির প্রশ্ন, যারা টেকনিশিয়ানরা রয়েছেন বা পরিচালকরা রয়েছেন, প্রডিউসাররা লগ্নি করবেন। আমরা আশা করব সেই পরিস্থিতি এবং সেই সুস্থ অবস্থা যেন টলিউডে ফিরে আসে। ঠিক, আপাতত এ পর্যন্তই। সব খবর দেখার জন্য নজর রাখুন দ্য ওয়ালে।